নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা হলো টেন্স। বলাই হয়ে থাকে টেন্স হচ্ছে পিলার অফ দ্য ইংলিশ গ্রামার। ইংরাজি গ্রামারের ভিত্তি হলো টেন্স। একজন স্টুডেন্টকে যদি ইংলিশ ফ্লুয়েন্টলি লিখতে হয় বা ভালোভাবে বলতে হয়, তাকে অবশ্যই টেন্সটা খুব ভালো করে জানতে হবে। টেন্স না জানলে আমরা কিন্তু ভালোভাবে বা সঠিকভাবে একটা বাক্যকে গঠন করতে পারবো না। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, বা আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাইতেছিলাম বা খাইতে থাকিব, বাক্য গঠনের ক্ষেত্রে যে পার্থক্যটা আছে সেটা জানতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। তাই আমরা আজ থেকে পরপর 12টা ভিডিওতে টেন্সের প্রত্যেকটা টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রথমেই তাহলে বললাম টেন্স ইজ দ্য পিলার অফ ইংলিশ গ্রামার। যে টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের ভিত্তি, এটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। তো আমি এছাড়াও বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি এলিমেন্টারি গ্রামারের উপরে, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, কনফিউজিং ইংলিশ নিয়ে। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। আজকের বিষয় হলো টেন্স। তাহলে প্রথমে জানবো টেন্স কাকে বলে। দেখো, টেন্সের বাংলা হলো ক্রিয়ার কাল। ক্রিয়া মানে ভার্ব, ভার্বের যে সময় সেটাই হচ্ছে টেন্স। ধরো এই যে বললাম আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আর আমি ভাত খাবো। এই যে তিনটে রূপ খাওয়ারই, একটা হচ্ছে খাই, একটা হচ্ছে খেয়েছিলাম, একটা হচ্ছে খাবো। এই যে সময়টা বোঝাচ্ছে, একটা হচ্ছে বর্তমান সময়, একটা হচ্ছে অতীতের সময়, একটা হচ্ছে ভবিষ্যতের সময়। এই যে ক্রিয়ার মানে ভার্বের যে কাল সময়, এটাই হচ্ছে টেন্স। তাহলে টেন্স কাকে বলে যদি তোমাকে বলা হয়, কি বলবে? সময় অনুসারে ভার্বের ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় টেন্স। আবার বলছি, সময় অনুযায়ী, যে কখনো বলছি আমি ভাত খাই, কখনো বলছি ভাত খাবো ভবিষ্যৎ বোঝাতে, আবার বলছি ভাত খেয়েছিলাম অতীত বোঝাতে। তাহলে যে সময় অনুযায়ী দেখো খাওয়া ভার্বটার যে পরিবর্তন হলো, কখনো বলছি খাই, কখনো বলছি খেয়েছিলাম, কখনো বলছি খাবো, এই সময় অনুসারে ভার্বের ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় টেন্স। টেন্সকে মূলত আমরা তিন ভাগে ভাগ করি, মনে রাখবে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 নম্বরে হচ্ছে পাস্ট টেন্স, আর 3 নম্বরে হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্সের মেন তিনটে ভাগ, সেই তিনটে ভাগ কি? প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা বলবো বর্তমানকাল। আচ্ছা, পাস্ট টেন্স দ্বিতীয়, এটা হচ্ছে অতীতকাল। আর ফিউচার টেন্স, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। যে টেন্সকে আমরা মূলত এই তিনটে টাইপে বা ক্যাটাগরিতে ভাগ করি। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, যে কাজটা এখন হচ্ছে। পাস্ট টেন্স মানে অতীতকাল, যেটা হয়ে গেছে। প্রেজেন্ট টেন্স হচ্ছে আমি ভাত খাই, এখন হচ্ছে। পাস্ট টেন্স হচ্ছে হয়ে গেছে, আমি ভাত খেয়েছিলাম। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, যেটা পরে হবে, আমি ভাত খাবো। তাহলে টেন্সকে আমরা মূলত এই তিন ভাগে ভাগ করি। এরপরে মনে রাখবে, এই প্রতি প্রকার টেন্সকে আমরা আরো 4টে ভাগে ভাগ করতে পারি। মানে প্রেজেন্টকেও 4টে ভাগ, পাস্টকেও 4টে ভাগ, আবার ফিউচারকেও 4টে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ইনডিফিনাইট, 2 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বরে হচ্ছে পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা টেন্সকে আমরা এই 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইনডিফিনাইট, এটাকে সিম্পলও বলা হয়, যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস, তৃতীয়টা হচ্ছে পারফেক্ট, আর চতুর্থটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট দেখো 12টা হচ্ছে। 3 রকমের টেন্স, প্রত্যেককে আবার এই 4টে রকম ভাবে ভাগ করা যায়। তাই আমরা প্রতিদিন একটা করে টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, আজকের বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয় ভার্বের, সেটা আমাদেরকে জানতে হবে। মানে ধরো তোমাকে যখন ট্রান্সলেশন করতে দেবে বা তুমি যখন নিজের থেকে একটা বাক্য গঠন করবে, তুমি কি করে বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে বলে? তাহলে তোমাকে আগে জানতে হবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়।
দেখো আমি লিখে দিয়েছি, বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হওয়া, ঘটা বা চিরসত্য বা ঐতিহাসিক সত্য বা গাণিতিক সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আবার বলছি, বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হওয়া, ঘটা বা চিরসত্য বা ঐতিহাসিক সত্য বা গাণিতিক সত্য, মানে কোনো কাজ সাধারণভাবে হচ্ছে, আমি বিদ্যালয়ে যাই, সে ফুটবল খেলে, সে ভাত খায়, সে টিভি দেখে, তারা নাচে, এগুলো হচ্ছে বর্তমানে সাধারণভাবে হওয়া। চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। ঐতিহাসিক সত্য, অশোক কলিঙ্গ জয় করেন। গাণিতিক সত্য, 2 আর 2 4 হয়। তাহলে এরকম চিরসত্য, ঐতিহাসিক সত্য বা গাণিতিক সত্য বোঝাতে ভার্বের সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে একটা বাক্য, সে বাক্যটা পড়ে যখন আমরা দেখব যে হ্যাঁ এর কোনো কন্ডিশনের মধ্যে পড়ছে, তখন জানবো হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটা আমাকে গঠন করতে হবে। বা যখন আমি কোনো একটা ট্রান্সলেশন করব, আমাকে যখন বাক্যটা দেওয়া থাকবে, আমরা পড়ে যদি দেখি এর মধ্যে পড়ছে যে এই সাধারণভাবে কোনো কাজ করা, হওয়া, ঘটা বা চিরসত্য, ঐতিহাসিক সত্য বা গাণিতিক সত্য বোঝায়, তখন জানবো হ্যাঁ বাক্যটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। বা যদি বাক্য কোনো গঠন করি, তখন জানবো আমাকে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গঠন করতে হবে। তাহলে প্রথমে আমরা জানলাম যে বাক্যটা কোন টেন্সে আছে। এরপরেতে যখন আমরা জানতে পারলাম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো বাক্যটা গঠন করব কি করে? ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় বা ইংরেজিতে বাক্যটাকে গঠন করার সময় নিয়মটা কি হবে? দেখো, সেন্টেন্সের গঠনটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে সেন্টেন্সের গঠন কেমন হবে এটা খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে আমরা বাক্যটা পড়লাম, যদি আমাদেরকে ট্রান্সলেশন করতে দেয়, পড়ে দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে বাক্যটা। এরপরে সেই বাক্যটা আমরা ট্রান্সলেশন করব কিভাবে? বা যদি আমরা নিজেরা কোনো বাক্য ইংরেজিতে লিখি, কোনো একটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে বা লেটার লিখতে গিয়ে কোনো কারণে, সেখানে তো একটা বাক্য মনে মনে ভাবলাম, সেটা যখন ট্রান্সলেশন করে লিখব, তখন দেখলাম যে হ্যাঁ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে, কারণ এর মধ্যে কিছু একটা বোঝাচ্ছে। তখন সেন্টেন্সটা আমরা গঠন করব কি করে? তার নিয়ম হচ্ছে, দেখো খুব ভালো করে মনে রাখবে, এস প্লাস V1 প্লাস ও। এস মানে হলো সাবজেক্ট, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 3টে করে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, V1 V2 V3। যেমন ধরো গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েনটা হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 ফর্মটা হচ্ছে গন। একইভাবে সিটা প্রেজেন্ট ফর্ম, সটা পাস্ট ফর্ম, সেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে ও মানে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের অন্য অংশটা, অবজেক্ট যুক্ত বাকি অংশটা বসবে। তাতে অবজেক্ট থাকলে অবজেক্ট থাকবে, যদি অবজেক্ট না থাকে অবজেক্ট থাকবে না, বাকি যে অংশটা থাকবে সেটা বসে যাবে। এরপরে মনে রাখবে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই হয় যে ধরো বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। খুব ভালো করে খেয়াল রাখবে, তাহলে ভার্বের শেষে এখানটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এস বা ইএস যুক্ত হবে। কি বললাম দেখো, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা গঠন করতে যাচ্ছি এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এস V1 ও করতে গিয়ে আমাদেরকে খেয়াল করতে হবে যে সাবজেক্ট কাকে বলে তা নিয়ে ভিডিও আপলোড করেছি, দেখবে। বাক্যে যার সম্পর্কে বলা হয় বা যে ডুয়ার অফ দ্য সেন্টেন্স, বাক্যের যে কাজটা করছে, সেটা যদি থার্ড পার্সন হয়, দেখো পার্সনের উপরেও ভিডিও আপলোড করেছি, তবু বলেছি থার্ড পার্সন কোনগুলো, আমরা হলো ফার্স্ট পার্সন, তোমরা হলো সেকেন্ড পার্সন, বাকি সব নাউন প্রোনাউন হচ্ছে থার্ড পার্সন। শুধু থার্ড পার্সন হলেই হবে না, তার সাথে যদি সিঙ্গুলার নাম্বার হয়, যে থার্ড পার্সন এবং যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে, যখন আমরা বাক্যটা গঠন করব ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। আমি তোমাদের এবারে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কি বলেছি, আমরা ফুটবল খেলি, এটা বাক্যটা পড়েই বুঝতে পারছো বর্তমানে সাধারণভাবে কোনো কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যে আমরা ফুটবল খেলি। তাহলে আমাদের যে সেন্টেন্সের গঠনটা ছিল, বাক্যের গঠন কি ছিল? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে বাক্যের গঠন হবে এস V1 ও। এখানে সাবজেক্ট কোনটা? আমরা, খেলাটা হচ্ছে ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি বসবে? উই, তারপরে দেখো V1 প্লে, তারপর হচ্ছে ফুটবল, উই প্লে ফুটবল, এটা হলো উত্তর। তাহলে সাবজেক্ট V1 অবজেক্ট।
দ্বিতীয় দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, সাবজেক্ট হচ্ছে সূর্য, ওঠাটা হচ্ছে ভার্ব, আর পূর্ব দিক এটা হচ্ছে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে কি বসবে? দা সান, শুধু সান নয়, দা সান গ্রহ নক্ষত্রের নামের আগে দা বসে। আমরা আর্টিকেলের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিও। তাহলে দা সান হলো, তারপরে ওঠার ইংরেজি হচ্ছে রাইজ, দা সান রাইজ ইন দা ইস্ট, দা সান রাইজ ইন দা ইস্ট, এটা হলো উত্তর। কিন্তু দেখো এখানে একটু ভুল রয়ে গেল। আমি কি বলেছিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো এখানেতে সাবজেক্টকে দা সান, দা সানটা আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি নাউন প্রোনাউনের মধ্যে পড়ছে এবং একজনকে বোঝাচ্ছে, একটাই সূর্য, দা সান। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি যোগ হয় বলেছিলাম? এস বা ইএস। তাহলে এটা রাইজের পরিবর্তে কি হবে? রাইজেস, দা সান রাইজেস ইন দা ইস্ট। তবে কিন্তু আমার উত্তরটা কারেক্ট হলো, দা সান রাইজেস ইন দা ইস্ট। তিনেরটা দেখো, তারা ইংরাজি পড়ে। তারাটা সাবজেক্ট, পড়াটা ভার্ব, ইংরাজিটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি লিখব? দে, তারপরে দেখো পড়ার ইংরেজি হচ্ছে রিড ইংলিশ। এরপরে এক্ষেত্রেও আমরা দেখে নেব যে ভার্ব সাবজেক্টটা কোন পার্সনে আছে, কোন নাম্বারে আছে। তাহলে আমাদেরকে রিডের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। দেখো তারা, তারাটা কিন্তু অবশ্যই থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরার বাইরে নাউন প্রোনাউন। কিন্তু থার্ড পার্সন হলেও তারা মানে একের বেশি, প্লুরাল নাম্বার হচ্ছে। কিন্তু আমাদের নিয়মটা কি? সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় তবেই কিন্তু ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। এটা থার্ড পার্সন হলেও সিঙ্গুলার নাম্বার নয়, তাই কিন্তু আমরা রিডের শেষে এস বাই এসটা যোগ করতে পারবো না। তাহলে উত্তর হলো দে রিড ইংলিশ। পরেরটা দেখো, আমি কিন্তু একই উদাহরণ দিয়েছি এই জন্য, জয় ইংরাজি পড়ে। তাহলে দেখো সাবজেক্টকে জয়, তাহলে উত্তর লিখবো কি? জয়। তারপরে দেখো পড়ার ইংরেজি হচ্ছে রিড, তারপরে ইংলিশ, জয় রিড ইংলিশ, এস V1 ও করে বাক্যটা সাজিয়ে দিলাম। এখানে সাবজেক্টকে জয়, জয়টা কি পার্সন? অবশ্যই থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমার বাইরে। এবং দেখো কি নাম্বার? জয় তো একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাই ভার্বের শেষে কি যোগ হলো? এস বাই এস, এখানে রিডের সঙ্গে এস যোগ হলো। তাহলে উত্তর হলো জয় রিডস ইংলিশ। তাহলে তোমরা যদি এভাবে নিজেরা প্র্যাকটিস করো আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে, যে হয় বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হওয়া ঘটা চিরসত্য, ঐতিহাসিক সত্য বা কোনো গাণিতিক সত্য বা কোনো চিরসত্য বোঝাই, তখন ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সেই রকম তোমরা এক্সাম্পল দেবে, দিয়ে নিজেরাই বাড়িতে ট্রান্সলেশন করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা পারফেক্ট হবে ইংরেজি লেখার ক্ষেত্রে এবং ইংরেজি বলার ক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়, বাক্যের গঠন কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটা থাকলে সেটা ট্রান্সলেশন করব, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি এলিমেন্টারি ইংলিশ, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, কনফিউজিং ইংলিশ নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যদি ইংরেজি তোমরা শিখতে চাও ভালোভাবে, তোমাদেরকে টেন্স কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। টেন্স না জানলে সেন্টেন্স কিন্তু সঠিকভাবে তোমরা গঠন করতেই পারবে না। তাই টেন্সটা খুবই নেসেসারি আমাদের ইংরাজি শেখার ক্ষেত্রে। অবশ্যই ফলো করতে থাকো আমার চ্যানেল, আমি পরপর টেন্সের উপর ভিডিও আপলোড করে যাব। ভালো থেকো সবাই।